বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজ আয়োজিত ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শর্ট টার্ম ফিন্যান্স বা স্বল্পমেয়াদী অর্থায়ন নিয়ে কথা বলবো। আমরা জানি যে স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে যেই ঋণের মেয়াদ 1 বছরের কম, সেটি হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ, এবং প্রতিষ্ঠানগুলো এই ঋণ দ্বারা তাদের স্বল্পমেয়াদী যে সমস্ত চাহিদা সেগুলো পূরণ করে থাকে। এখন আমাদের এই স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে সর্বসাকল্যে 5টা বিষয় থেকে এই স্বল্পমেয়াদী লোনটা তারা নিয়ে থাকে, এবং এই 5 প্রকারের হিসাব আমাদের করতে হয়। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ট্রেড ক্রেডিট, একটা হচ্ছে ব্যাংক লোন, একটা হচ্ছে কমার্শিয়াল পেপার, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরি। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বন্ধক রেখেও ঋণ নেওয়া যায়, আর ফ্যাক্টর করেও ঋণটা নেওয়া যায়। কারণ এই যে 5টা খরচ, এই 5টা খরচকে আমাদের কী করতে হয়, এখানে বিবেচনায় নিতে হয়, এবং অঙ্কের জন্যই 5টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা এই 5টা জিনিস এখন শিখব। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ট্রেড ক্রেডিটের খরচটা কীভাবে বাইর করা হয় সেটা আমরা বলবো। কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান সমান ক্যাশ ডিসকাউন্ট রেট ডিভাইডেড বাই 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট রেট ইন্টু 360 ডেজ ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ড ইন্টু 100। এই ফর্মুলাটি ব্যবহার করলেই আমরা কী পাবো, ট্রেড ক্রেডিটের খরচটা পাবো। আর কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট সেটা হচ্ছে সিডি ডিভাইড বাই 100 মাইনাস সিডি ইন্টু 365 ডিভাইড বাই এন। সিডি হচ্ছে স্টেটেড ক্যাশ ডিসকাউন্ট ইন পার্সেন্টেজ টার্মস, এন হচ্ছে নাম্বার অফ ডেজ অফ দ্য পেমেন্ট ক্যান বি ডিলেড বাই গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ক্রেডিটের জন্য মেনলি কস্ট অফ ট্রেড ক্রেডিটে আসবে, তো কখনো যদি কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট আসে সেটা কম আসবে, কিন্তু ট্রেড ক্রেডিটের প্রথম ফর্মুলাটি প্রায় সবসময় কী করতে হবে, ব্যবহার করতে হবে। 2 নম্বর আমরা যদি জানতে চাই সেটা হচ্ছে ব্যাংক লোন, আনসিকিউরড ব্যাংক লোন, যেটা আর কি আনসিকিউরড ব্যাংক লোনের জন্য এটা সরল সুদও হতে পারে, আবার কি চক্রবৃদ্ধি সুদও হতে পারে, বা ডিসকাউন্টিংও হতে পারে। আর ব্যাংক লোনটা যদি সরল সুদে হয় আর কি, ঋণের মেয়াদ 1 বছর হলে এবং ক্ষতিপূরণ উদ্বৃত্ত বা কম্পেনসেটিং ব্যালেন্স না থাকলে সেটা হবে ইআইআর বা ইএআর। ইআইআর হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইএআর হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যাই বলি না কেন, ইন্টারেস্ট ডিভাইড বাই লোন ইন্টু 100। আর যদি কি হয়, ঋণের মেয়াদ 1 বছরের হয় আর ক্ষতিপূরণ উদ্বৃত্ত যদি থাকে, তাহলে সেটা হবে কি, ইআইআর বা এআর সমান ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টু 100। আর ঋণের মেয়াদ 1 বছরের কম হলে এবং ক্ষতিপূরণ উদ্বৃত্ত উল্লেখ না থাকলে আমরা ইআইআর দিয়া এ 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন মাইনাস 1 ইন্টু 100, এটা দিয়েও আমরা কী করতে পারবো, ইআইআরটা বের করতে পারবো। তাহলে এটা গেল যদি কি হয়, সরল সুদ হয়। আর এটাই যদি আবার কি হয়, ডিসকাউন্ট বেসিস হয়, সেখানে কিন্তু কি হবে, ইন্টারেস্ট ইআইআর বের করতে গেলে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস ইন্টারেস্ট ইন্টু 100 হবে। তাহলে আমরা যদি আনসিকিউরড ব্যাংক লোন হয় সেটা সরল সুদও হতে পারে, আবার কি ডিসকাউন্টিংও হতে পারে। তাহলে আমার প্রথম ছিল ট্রেড ক্রেডিট, সেকেন্ড হচ্ছে আনসিকিউরড ব্যাংক লোন। থার্ড আমার যেটা লাগবে সেটা হচ্ছে বাণিজ্যিক পেপার বা বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার এটাকে বলবো। সেটা বাইর করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে পিরিয়ডিক পার্সেন্টেজ আগে বাইর করতে হবে। সেটা হবে এফবি মাইনাস এনএসবি ডিভাইড বাই এনএসবি। এটা দিয়ে আমার কী করতে হবে, এইটা বাইর করতে হবে। আর বার্ষিক শতকরা হার অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বাইর করতে গেলে আমার এপিআর সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইড বাই এনএসবি ইন্টু 360 ডিভাইড বাই এমপি ইন্টু 100। এটা যখন বাইরে যাবে তখন কার্যকরী সুদের হার আমার বাইর করতে হবে। সেটার জন্য ফর্মুলা সোজা,
সেটা হচ্ছে A1 প্লাস আর পাওয়ার হচ্ছে n-1 ইন্টু 100। তাহলে এটা আমি 3 নাম্বার কমার্শিয়াল পেপার বিক্রি করে পাইতে পারবো। এখন আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে যে আরেকটা আমার পদ্ধতি আছে যে প্রাপ্য বিল বন্ধক রেখে কি করা যায়, ঋণ নেওয়া যায় আর কি। সেটা হবে EIR = 1/1/r মাইনাস 1/n। মানে EIR হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, এন হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে এই ফর্মুলা দিয়েও কী করা যাবে, এটা করা যাবে। তাহলে আমাদের কমার্শিয়াল পেপারের এই হচ্ছে কাজ, প্রাপ্য বিলের কাজগুলোতে আমরা ট্রেড ক্রেডিট করলাম, জামানত বিল ব্যাংক লোন করলাম, কমার্শিয়াল পেপার করলাম, প্রাপ্য বিল ঋণ রেখে বন্ধক নিলাম, আর সর্বশেষ যেটা আছে 5 সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। কারণ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের জন্য আমাদের স্টেপ বাই স্টেপ আসলে আগাইতে হবে। স্টেপ 1-এ লাগবে আমাদের গড় প্রাপ্য হিসাব, এটা বাইর করতে হবে, অর্থাৎ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা বাইর করতে হবে। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বাইর করতে গেলে অ্যানুয়াল ক্রেডিট সেলকে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দিয়ে ভাগ করতে হবে, অথবা অ্যাভারেজ ক্রেডিট সেল ইন্টু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইড বাই 360। এটা যে কোনো একটা দিয়ে কী করা লাগবে, আমার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বাইর করতে হবে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে প্রাপ্য হিসাব আবর্তন বা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার আমার করতে হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার = অ্যাভারেজ ক্রেডিট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অথবা 360 ডেজ ডিভাইড বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। 2 আমার 3-এ আমার রিজার্ভ বাই করতে হবে। রিজার্ভ হবে আমার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার ইন্টু % অফ রিজার্ভ। 4-এ আমার পিরিয়ডিক্যাল ফ্যাক্টরিং কমিশন বাই করতে হবে। সেটা হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ইন্টু % অফ ফ্যাক্টরিং কমিশন। 4-এ আমার হবে ইন্টারেস্ট চার্জেবল অ্যামাউন্ট অর অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস রিজার্ভ মাইনাস পিরিয়ডিক্যাল ফ্যাক্টরিং কমিশন। 6-এ হবে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, এটা হবে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইড বাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। 7-এ আমার যেটা লাগবে সেটা হচ্ছে নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স = ইন্টারেস্ট চার্জেবল অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট। 8-এ আমার লাগবে নেট পিরিয়ডিক কস্ট, সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল ফ্যাক্টরিং কমিশন প্লাস হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট, তাহলে টোটাল পিরিয়ডিক্যাল কস্ট পাইলাম, মাইনাস হচ্ছে পিরিয়ডিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, পিরিয়ডিক্যাল ব্যাড ডেট এক্সপেন্স, এই দুটো বাদ দিলে আমার নেট পিরিয়ডিক কস্ট পাওয়া যাবে। আর অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট পাইতে নেট পিরিয়ডিক কস্ট ইন্টু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারকে গুণ করতে হবে। এই যে এইটা করার পরে 8 ধাপ করার পরে আমার যদি EIR বাই করতে হয় সেটা হবে, যদি সিম্পল ইন্টারেস্ট হয় EIR = নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইড বাই নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ইন্টু 100। আর যদি কম্পাউন্ড হয় সেটা হবে EIR = 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n-1 ইন্টু 100। তাহলে এইভাবে আমার কী করতে হবে, প্রাপ্য বিল আমি ফ্যাক্টরিং করতে পারব। তাহলে আমাদের ট্রেড ক্রেডিট, আনসিকিউরড ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার এবং কি প্রাপ্য বিলের বন্ধক লোন আর প্রাপ্য বিলের ফ্যাক্টরি, এই 5টা পদ্ধতিতে আমরা কি করব, স্বল্পমেয়াদী অর্থায়ন করব। কারণ প্রশ্ন হচ্ছে অঙ্কটা কীভাবে আসবে। অঙ্কটা আসবে এরকম যে অর্থাৎ 3-4টা সোর্স থেকে এই প্রাপ্য বিলটা কী করা যায়, অর্থায়ন করা যায়, আর তুমি কোন সোর্স থেকে করবা। অর্থাৎ সেক্ষেত্রে আমার যেখানে ইন্টারেস্ট রেট কম হবে আমি সেটা থেকে কী করব। যেমন 2017 সালে যে অঙ্কটা আসছে, এ ফার্ম সেলস গুডস ওয়ার টাকা 15 lakhs অন ক্রেডিট, এর ক্রেডিট টার্মস হলে 3/15, নেট হলে 45, অ্যান্ড 40% অফ দ্য কাস্টমার অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট, then how much profit will be the business to avoid before tax? What would be happen if credit terms 2/10 and 30 and 50% customer accept cash discount? তাহলে আমার ক্যাশ ডিসকাউন্ট পেড ইন কত টাকা সেটা আমি বাইর করে নিব। বাইর করার পরে আমি APR বাইর করব। APR-এ আমার দেখা গেল যে এটা আছে 37.8%, পরেরটা দেখা গেলো 36.8 আছে,
আর প্রফিট হইলো যে আমার, তাহলে কত হয় এটা আমার বাই করে দিতে হবে। তারপরে আমাদের এই 2017 সালে আরেকটা অঙ্ক আসছে, যে সেটা হচ্ছে হাউ মাচ অ্যামাউন্ট অফ দ্য কোম্পানি উইল গেট দ্য অ্যাডভান্স অ্যান্ড হোয়াট অ্যামাউন্ট টোটাল কস্ট অফ ইআইআর ফ্যাক্টরিং। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলকে কী করা হয়েছে, এই জায়গায় ফ্যাক্টরিং করা হয়েছে। তাই এখন ফ্যাক্টরিংয়ের জন্য আমার যে পদ্ধতিটা, সেই পদ্ধতি ফলো করলে আমার কি করা যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরি যে ফর্মুলাটা দিচ্ছি সেটা পারা যাবে। আর 2017 সালে আরেকটা অঙ্ক আসছে, সেখানে যে 3 প্রকারের থেকে যে কোনটা তুমি অ্যাকসেপ্ট করবা, তো সেটা দেখা যায় যে যেটা সবচেয়ে কম ইন্টারেস্ট প্রদান করতে হয় সেটাই আমরা কি করব, রিসিভ করবো আর কি। তা 16 সালের একটা অঙ্ক আসছে যে বেক্সিমকো লিমিটেড ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, তারা ক্যাশ ডিসকাউন্ট থেকে পাইতে পারে, রিভলভিং ক্রেডিট থেকে পাইতে পারে, আর কমার্শিয়াল পেপার থেকে পাইতে পারে। কারণ তারা কোনটা রিসিভ করবে, তো দেখা গেছে যে ট্রেড ক্রেডিটে তার সুদ আসে 24.52%, রিভলভিং ক্রেডিটে আসে 14.67%, এবং কমার্শিয়াল পেপারে 43.5%। তো এখন ডিসিশনটা তোমার কী হবে আর কি, তার ডিসিশনটা এনে সহজ, যে তোমার দ্য কোম্পানি শুড চয়েস দ্য রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। কারণ কি, কারণ সেটা তোমাকে কী দিচ্ছে, লোয়েস্ট ইন্টারেস্ট পে করতে হবে। অর্থাৎ এখানে 14.67% রিভলভিং ক্রেডিট, তোমার ওইটাই কী করবা, তুমি রিসিভ করবে। তাহলে আমরা যদি একাধিক অপশন থেকে আমার ফিন্যান্সিংয়ের সুযোগ থাকে বা শর্ট টার্ম লোন নেওয়ার সুযোগ থাকে, আমরা যেই সোর্স থেকে লোন নিতে আমাদের সবচেয়ে কম পে করা লাগবে আমরা কি করব, সেই সুযোগটা গ্রহণ করব। তাহলে এই 5টারই যদি পদ্ধতি জানা থাকে, তাহলে সেই সিদ্ধান্ত নিতে আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।